আমি যে জুলাইয়ের পরে এই দেশ ছাড়া হলাম, এই গত বছরের আগস্টের 29 তারিখ, আমার সাথে যে সকল ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো যারাদেরকে আমি ব্লেম করি, তাদের মধ্যে মূল ব্যক্তি হচ্ছেন ডিজিএফআই। ডিজিএফআই আমাকে এক ধরনের কূট চালের মাধ্যমে আমাকে চাঁদাবাজ বানিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিল। কারণ আমার মুখ বন্ধ রাখতে হবে, এই থ্রেটটা আমাকে সরাসরি করেছিলেন হচ্ছে ডাইরেক্টর আইএবি ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ। সে বলেছে, স্যার আপনি ভালো কাজ করেন নাই, তারেক সিদ্দিকী সম্বন্ধে আপনি কথা বলতেছেন। এই ব্যক্তি এই মুহূর্তে সার্ভিং ডাইরেক্টর আইএবি ডিজিএফআই। তার মানে যেমন আমাকে যদি দেশ ছাড়া করতে পারে এই ছেলে, এ আমার জুনিয়র 1 বছরের, যে আমার আন্ডারে চাকরি করেছিল 2007 সালে, তাকে আমি চিনি। এবং 2007-এর পর থেকে 2009 থেকে উনি একজন যার মাধ্যমে বাংলাদেশ আর্মিতে যার হাত ধরে সে প্রমোশন এবং এইগুলো পাচ্ছে, সেই লোকটা ছিল হচ্ছে আমি যখন চাকরি করি সে একই সময় তার সিও, আমারও সিও ছিলেন। সেই সিওর বিরুদ্ধে আমি দুর্নীতির কথা ধরে তাকে কথা বলেছিলাম, এবং সেই কথা বলতে যে আমার একজন সিনিয়র, অনেক সিনিয়র, বাংলাদেশের আর্মিতে কমান্ডোদের একজন সিনিয়র মোস্ট কমান্ডো একজন যিনি অফিসার, ওনার চাকরি চলে গেল। এলাহি স্যার, তাকে চাকরিচ্যুত করা হলো, এই ব্রিগেডিয়ার সাহেব চাকরিচ্যুত করলেন অযথা কারণে। ওনার নিজস্ব কোনো কারণ ছিল না, কারণ উনি রেশনের টাকা চুরি করবে মিশনের থেকে, সেইটার প্রতিবাদ করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদ ওনার নাম। সেই ওয়াহেদ হয়ে গেলেন ডিএমআই, ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স। সেই ডিএমআই এর হাত ধরে এই জুনায়েদের উত্থান, এবং প্রায় শেষ গত 16 বছর ধরে সে আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করে, বা আর্মির এই ধরনের যে সকল সিকিউরিটি জায়গায় চাকরি করে, কারণ সে একজন আজ্ঞাবহ দাসত্ব বরণ করেছেন। দাসত্ব, আমি আবার একদম পরিষ্কার ভাবে বলবো, সে দাসত্ব বরণ করেছেন। খুবই ব্রিলিয়ান্ট অফিসার, খুবই ভালো অফিসার, কিন্তু দাস। সে দাস, সিস্টেমের দাস, এবং এই সিস্টেম তাকে দাসত্ব করায়, তাকে দিয়ে এই ধরনের অন্যায় কাজ করাতে পারে। এখন আসেন, হাদির সাথে তারও জড়িত থাকার সম্পূর্ণ সম্ভাবনা আছে, কারণ সে যদি আমাকে এরকম দেশদ্রোহিতে বের করে দিতে পারে, তাহলে হাদিকে সে খুন করাইতে পারে এই মাসুদকে দিয়ে। এটা অসম্ভব কিছু বলে মনে করি না আমি। এবং এইগুলো করাচ্ছে কে? সবই করাচ্ছে তারেক সিদ্দিকী, সবই করাচ্ছে শেখ হাসিনার মানে নির্দেশনায়। এবং এই তারেক সিদ্দিকী এখনো পর্যন্ত এই বাহিনীগুলোকে চালাচ্ছে। আমি এটা যেটা বারবারই বলে আসতেছি, এটাকে যদি বন্ধ না করা যায়, এবং এটা বন্ধ করার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা যিনি রাখার কথা, উনি হচ্ছেন বর্তমান আমাদের যে উপদেষ্টা আছেন খলিল সাহেব। উনি হচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা। আমি বিন্দুমাত্র তার কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না। আমি তাকেও সন্দেহ করতেছি যে হি ইজ বিন ম্যানিপুলেটেড। উনি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর থেকে ওনার অ্যাক্টিভিটিস খুব সন্দেহজনক। তার মানে উনি আবার ওই একইভাবে উনিও বিক্রি হয়ে গেছেন কিনা। এবং এই কারণে এই বিষয়গুলো, ওনাকে জয়শঙ্করের সাথে তো বৈঠকও করতে দেখলাম, জয়শঙ্কর যখন আসলো আমাদের আইন উপদেষ্টা। পরে থেকে উনি কোনো বক্তব্য দিচ্ছে না। আমরা যে বক্তব্য বলতেছি যে ডিজিএফআই নিয়ে এবং ওয়াকার সাহেবকে নিয়ে আমাদের যে সন্দেহভাজন, এবং এই ওয়াকার সাহেব যে শেখ হাসিনাকে দেশ পার করে দিল, এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে ক্যান্টনমেন্টে 3 স্টার 5 স্টার হোটেলের মতো করে রেখে দেশ থেকে পার করে দিল, এইটা যে তার অন্যায় করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রথম প্রশ্ন তোলার কথা হচ্ছে এই খলিল সাহেবের। উনি তুলতেছেন না কেন? এটা নিয়ে আমার প্রশ্ন তার কাছে, একদম স্ট্রেট তার কাছে প্রশ্ন, উনি কেন না করবেন না? দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আসেন এখন ডিজিএফআই এর এত মাথা ব্যথা কেন? এখন তো মানে নাই, তাহলে ডিজিএফআই কেন এত উঠে পড়ে লাগছে? এটাকে আমি বলবো হচ্ছে অন্যায়কে ঢাকতে যেচ্ছে, মানে যে অন্যায় করে আসছে 5ই আগস্টের পরেও, এখন সেই অন্যায়কে তারা ঢাকতে যাচ্ছে। আর এই হাদি যখন চ্যালেঞ্জ করেছে যে সেটা এনসিপির নেতা হোক, জামাতের নেতা হোক, বা বিএনপি নেতা হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কেউ যদি সংসদে পরবর্তীতে ইলেকশনে আসার পরে তারা ইন্ডিয়ান হেজিমনিকে ক্যারি করে, তাহলে সে বাংলাদেশে কখনো তাকে টিকতে দেওয়া হবে না। এই বিষয়টা তাদের গায়ে লাগতেছে। তার মানে এক জিনিস রয়ে গেছে, তার মানে আইদার সে যেই আসুক, সে জামাত আসুক, আর এনসিপি আসুক, আর বিএনপি আসুক, ওই মেকানিজম ঘাটতেছে হচ্ছে ওই অফিস থেকেই। এই জুনায়েদের যদি অফিসের মধ্যে একটা আলাদা অফিস করা হয়েছে, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজমকে মেকানাইজ করার জন্য। দেখেন আপনি, উদাহরণ হিসেবে আমি আপনাকে বলে দিই, তারা কিভাবে একটা দলকে নিয়ে আসবে এবং সেই দলকেই জিতায় নিয়ে আসবে যে দলের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। কারণ তারা হচ্ছে এখন কি চাচ্ছে, তারা এক্সিট চাচ্ছে, কারণ তারা তো অন্যায় করেছে। এই চুপ্পু কি অন্যায় করে নাই? এই চুপ্পু কি একটা ব্যাংকের থেকে 1000 কোটি টাকা এস আলমকে দিয়ে দেয় নাই? তাহলে সে প্রেসিডেন্ট হিসেবে এখন রয়ে গেছে, সে তো সেফ এক্সিট একদিন চাইবেই।
এই দেশে যদি বিচার হয় তাহলে তো তাকে সেফ এক্সিট পাইতে হবে যদি সে এখান থেকে বের হয়ে যেতে চায়। তার মানে তাকে বের করে দেওয়ার জন্য একটা মেকানিজম কে করবে? হু ইজ দ্য এক্সিকিউটর? এক্সিকিউটর হচ্ছে এই ডিজিএফআই। এই এক্সিকিউটর আজকের থেকে না, এই এক্সিকিউটরের যদি আমি উদাহরণ দিই, আমি বহু উদাহরণ দিতে পারবো। হেফাজতের যেদিনকে অ্যাটাক হয় ওই দিনকে আমি ডিজিএফ এর অফিসে ঢুকেছি, আমার কোর্সমেট কর্নেল তাজ, তার অফিস, সে সিটিআইবি তে তখন চাকরি করত, সে ওখানে বসে এইটার প্ল্যান, মাস্টার প্ল্যান করে, এবং যেটা সে জেনারেল জিয়া, যিনি ওই মানে এনটিএমসি জিয়া, উনি এই হত্যার কিলিগের অ্যাকশনে যান, এবং এই অ্যাকশন আমার নিজের চোখে দেখা যায় এইখান থেকে প্ল্যান হয়েছে। কই তাকে তো জিজ্ঞাসাবাদ কোনোদিন করা হবে না, এই জুনায়েদকে তো জিজ্ঞাসাবাদ করা হবে না, যে হাদির ব্যাপারে ঠিক আছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, ঠিক আছে আমার কথা মিথ্যা কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এই ধরনের গার্ডস, এই ধরনের বিচার ব্যবস্থা বাংলাদেশে আসবে না, এটাই তারা চায়। তারা চায় যে তারা বিচারের ঊর্ধ্বে থাকবে, তারা কোশ্চেনের ঊর্ধ্বে থাকবে, তাদেরকে কেউ কোশ্চেন করতে পারবে না, তাদের নাম উচ্চারণ করতে পারবে না, তাদের তাদের দুনিয়া থেকে তারা মিশাই দিবে। কিন্তু এই দুনিয়া সেই দুনিয়া নাই, এটা 2025। এখানে হাদি যখন বলে গেছে না যে আমি 100 ইনকলাব মঞ্চের ব্যক্তি রেখে গেলাম, তাহলে আপনি মনে করেন যে আমি তাই ওই 100-র একজন, আমি এই 100-র একজন। আমাকে আপনাকে মিশায় ফেলাইতে হবে, আমাকে মারতে হবে, তাহলে আপনি আমাদেরকে বন্ধ করতে পারবেন না, এবং এই হাদির বিচার করতে হবে। এবং